প্রিভিয়াস ডে উই মেড এ ভিডিও অন ইউনিট 1। আগের দিন আমরা ইউনিট 1-এর উপর ভিডিও করেছি, যেটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। টুডে আমরা শুরু করব ইউনিট 2। নয়নতারা সেহেগাল, তোমরা জানো। আমি তাহলে লাইন বাই লাইন এতে চলে আসছি, তারপরে আমরা শেষে এক্সারসাইজগুলো সমাধান করব এবং তার সঙ্গে অন্যান্য যে ভোকাবুলারিগুলো থাকবে সেইগুলো তোমরা পেন খাতা নিয়ে সবসময় বসবে। নতুন নতুন ভোকাবুলারি তোমরা এখান থেকেও কিছু পাবে। শুরু করি তাহলে। লেটস স্টার্ট। গান্ধীজি's funeral was to take place the day after his death. এখানে একটা কোশ্চেন হয়, তোমাদের এরকম একটা অল্টারনেটিভে দিতে পারে বা কোনো ইনফরমেশান পুট করতে বলতে পারে কত তারিখ গান্ধীজির মানে ফিউনারেল হয়েছিল। ফিউনারেল মানে জানো, ফিউনারেল মানে আগের দিন যেটা বলেছিলাম কি শেষ যে সংস্কার বা অন্তিম সংস্কার। তো গান্ধীজি মারা গেছিলেন তোমরা জানো যে 30 জানুয়ারি। তো তার মানে কত তারিখে হয়েছিল? 31, তাই তো। গান্ধীজির যে ফিউনারেল অন্তিম সংস্কার বা লাস্ট রাইট, ঠিক আছে, দ্যাট ইজ দ্য বার্নিং অফ দ্য বডি, শরীর মৃতদেহ যে সংস্কার করা, সেইটা করা হয়েছিল না, ওয়াজ টু টেক প্লেস, ঘটবে, দ্য ডে আফটার হিজ ডেথ। ওয়াজ টু টেক প্লেস মানে ঘটতে, যে তো এটা পাস্ট টেন্সেই আমি বলছি, পাস্ট টেন্সেই দেওয়া আছে, অর্থাৎ পরের দিন হতে যাচ্ছিল। দ্য ডে আফটার হিজ ডেথ, মৃত্যুর পরের দিন। আওয়ার্স ইন অ্যাডভান্স, অ্যাডভান্স মানে জানো আগে থেকেই। আওয়ার্স ইন অ্যাডভান্স, ঘন্টার পর ঘন্টা আগে থেকেই। পিপল লাইনড দ্য রুট, লাইন দিয়ে মানে লাইনে দাঁড়িয়ে ছিল, একদম লাইন দিয়ে দাঁড়িয়েছিল, সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, তোমরা জানো। রুট মানে রাস্তা, ROUTE, রুট মানে যে রাস্তা দিয়ে তার ফিউনারেল যাওয়ার কথা, ফিউনারেল প্রসেশন, সেই রাস্তাটার কথা বলা হয়েছে এখানে। ফিউনারেল প্রসেশন মানে তোমরা দেখেছো বিভিন্ন রকমের প্রসেশন হয়, রাজনৈতিক প্রসেশন হয়। প্রসেশন মানে কি? প্রসেশন মানে হচ্ছে মিছিল, যেটাকে একসঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা যেটাকে আমরা একটা বাংলায় বলি। বাট এখানে এটা কি হবে না, ফিউনারাল প্রসেশন, অর্থাৎ মৃতদেহ নিয়ে যাওয়া হবে, তার সঙ্গে হাজার হাজার লোক সেই মৃতদেহের পিছু পিছু যাবে, এই প্রসেশনটার কথা বলা হয়েছে। অর্থাৎ যে রাস্তা দিয়ে তার ফিউনারাল প্রসেশন বা তার দেহ নিয়ে যে শোভাযাত্রা বলবো না, দেহ নিয়ে যে মিছিলটা হবে, সেই মিছিলটা কী হবে না, সেই রাস্তাটা সেই রাস্তার উপর সারিবদ্ধ হয়ে লোক দাঁড়িয়েছিল। ওয়াজ টু ফলো। পদ্মশ্রীকে না মিসেস নাইডুজ ডটার, এইটা তোমাদের পরীক্ষায় পড়তে পারে। হু ওয়াজ পদ্মশ্রী কে ছিল? তার পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুজ ডটার। পদ্মশ্রী মিসেস নাইডুর যে কন্যা, স্পোক ফর আস, আমাদের হয়ে, সবার হয়ে বললেন যখন, সি সেড সিম্পলি, সে মানে একদম সহজভাবে বললেন, উই উইল ওয়াক। এটা তার কথা বলতে, এটা তার ডাইরেক্ট স্পিচ, যার জন্য এটা দেখো ফিউচার টেন্সে যেটা দেওয়া আছে, নাহলে উড হতো, উই উড, কিন্তু এটা যেহেতু তার ডাইরেক্ট স্পিচ, তাই এটা একদম যে টেন্সে আছে সেই টেন্সটাকেই তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন। উই উইল ওয়াক, আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটা দেখো কোন টেন্সে আছে বুঝতে পারছো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। তাহলে প্রথম বাক্যটা আছে, প্রথম যে ক্লজটা আছে সেটা কিছু, ইট ইজ দ্য লাস্ট টাইম, দ্যাট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, এবং দ্বিতীয় অংশটা মানে যেটাকে আমরা যেটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলি, সাবঅর্ডিনেট ক্লজ, সেটা কিসে আছে? উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, আমরা বাপুর সঙ্গে হাঁটবো। শ্যাল বি ওয়াকিং, উই শ্যাল, জানো উইয়ের পর শ্যাল হয় বা শ্যাল, তাহলে এখানে কীরকম তোমরা জানো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট শ্যাল বি বা উইল বি, এবং কন্টিনিউয়াস মানেই ভার্বের সঙ্গে আইএনজি মানেই বোঝায় কন্টিনিউয়াস। হ্যাঁ, আমরা শেষবারের মতো বাপুর সঙ্গে হাঁটব। চলে এসো। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। অ্যাগোনাইজিং, এই অ্যাগোনাইজ শব্দটার একটু মানেটা কীরকম, পেইনফুল। এখন পেইন বললে আমরা ফিজিক্যাল পেন বলি, অর্থাৎ শরীরে কোথাও আঘাত লাগলো সেই যন্ত্রণা, সেইটাকে বলা হয় পেইন। কিন্তু এখানে মূলত যে যন্ত্রণাটা শুধু শরীর নয়, মনের মধ্যেও আমরা অনুভব করি, অর্থাৎ যে যন্ত্রণাটা মূলত আমাদের মানসিক প্রচণ্ড একটা যন্ত্রণা। অ্যাগোনাইজিং মানে পেইন, একটু মানে সিভিয়ার পেইন, এইরকম আর কি, খুব প্রচণ্ড রকম যন্ত্রণামূলক।
পেনফুল, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক কষ্টদায়ক যেটাকে আমরা বলি ওয়াক, হাঁটা। কেন না, তার কারণ হচ্ছে কি না, প্রচুর লোক এখানে জড়ো হয়েছে, প্রচুর লোক তার লাস্ট রাইট বা লাস্ট মানে তার ফিউনারেলে জয়েন করেছে। থাউজেন্ডস, থাউজেন্ডস মানে কি, থাউজেন্ড মানে আমরা জানি হাজার, থাউজেন্ডস মানে হাজার হাজার লোক সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, সাইলেন্টলি ওয়াচড, তারা নিঃশব্দে দেখতে লাগলো দ্য প্রসেশন, সেই প্রসেশন মানে মিছিলটা দেখতে লাগলো। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপুজি কোথায় ছিলেন, বাপুজির শরীর আর কি, বাপুজি লে মানে কি, বাপুজি তো মানে তিনি তো নয়, তিনি শুয়ে নাই, তার শরীরটা। বাপু লাই, লাই ভার্বের পাস্ট টেন্স লে, হ্যাঁ, বাপু লাই অর্থাৎ লে শুয়েছিলেন অন অ্যান ওপেন ট্রাক, অর্থাৎ ট্রাক, খোলা ট্রাক, মানে মাথা যেটা জানো ট্রাকের যে মূলত কী হয়, মানে পেছনে যে ক্যারিয়ারটা সেটা হয় ওপেন, ওপেন মানে খোলা ট্রাকে শুয়েছিলেন। কভার্ড উইথ ফ্লাওয়ার্স, তার শরীর কভার্ড উইথ ফ্লাওয়ার্স, পুরো ফুলে ফুলে ঢাকা ছিল। ওকে, থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার লোক তারা কাঁদছিল। দেখো কি সুন্দর বর্ণনা, সেই ফিউনারেলের বর্ণনা দিয়ে দিচ্ছেন আমাদের লেখিকা। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার লোক কাঁদছিলেন। ট্রাইং টু টাচ বাপুস ফিট, অনেকে চেষ্টা করছিল মানে খোলা এতে ট্রাকে উঠে বাপুর পাটাকে কোনোভাবে একবার শেষবারের জন্য টাচ করা। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, ইট ওয়াজ অলমোস্ট ইম্পসিবল, ইম্পসিবল শব্দটা মানে জানো, নট পসিবল, অর্থাৎ অসম্ভব হয়ে পড়ছিল। টু মুভ, কিসের অসম্ভব হয়ে পড়ছিল, এত হাজার হাজার লোক যদি একসঙ্গে জড়ো হয়, তো মুভ করা, মুভ মানে এগোনো, অর্থাৎ মুভমেন্ট করা, আমরা এগিয়ে যাওয়ার পক্ষে অসুবিধে হচ্ছিল। কোথায় না, ইন দ্য থিক ক্রাউড, থিক মানে তোমরা জানো এটা বলে, থিক মানে মানে গিজগিজ করছে, থিক মানে মোটা, কিন্তু এখানে মোটা তো জনতা তার মোটা বলবে না, এটা হচ্ছে গিজগিজ করছে, অর্থাৎ প্রচুর জড়ো হয়েছে যে লোক। ক্রাউড, ক্রাউড মানে জনতাকে বলা হয়, এটা একটা কী নাউন বলে এটাকে, এটাকে আমরা গ্রুপ দিয়ে করি, তাই তো, গ্রুপ নাউন যেটাকে আমরা বলি। ওকে, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, এটা ছিল প্রচণ্ড রকমের একটা অসম্ভব কাজ হয়ে যাচ্ছিল। টু মুভ ইন দ্য থিক ক্রাউড, সেই গিজগিজ করা জনতার মধ্যে দিয়ে যা হাঁটা। কালেকটিভ নাউনে তোমরা জানো যে নাম একটা বিভিন্ন রকম কালেকটিভ নাউন তোমরা অলরেডি জেনে এসছো। ক্রাউড হচ্ছে একটা কালেকটিভ নাউন, এটাও নাম, তবে কার নাম না, জনতা, এক জায়গায় যখন প্রচুর জনতা জড়ো হয় সেটাকে আমরা বলি কালেকটিভ নাউন, সেই নামটা হচ্ছে ক্রাউড, পিপল, ক্রাউড। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড, যখন আমি এগিয়ে যাচ্ছিলাম, স্লোলি, ধীরে ধীরে, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারছিলাম বা আমি বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, যে আমি শুধুমাত্র, আই ওয়াজ নট মিয়ারলি, মিয়ারলি মানে অনলি, শুধুমাত্র, নট মিয়ারলি শুধু, ইন দ্য মিডস্ট অফ, এটা একসঙ্গে বসে, হ্যাঁ, ইন দ্য মিডস্ট অফ মানে ইন দ্য মিডিল অফ সামথিং, কোনো কিছুর মধ্যে, মাঝখানে। ইন দ্য মিডস্ট অফ, কিসের মধ্যখানে না, গ্রিভিং পিপল মানে ক্রন্দনরত জনতা বা শোকরত জনতার মধ্যেই শুধু আমি ছিলাম না, অর্থাৎ আমি যখন হাঁটছিলাম, আমি যখন ধীরে ধীরে একটু একটু করে এগোচ্ছিলাম, আমি বুঝতে পারছিলাম যে আমি শুধুমাত্র একটা শোকরত জনতার মধ্যেই নেই। এইখানে দেখো ইন দ্য মিডস্ট অফ গ্রিভিংটা অ্যাকচুয়ালি ভার্ব করা হয়েছিল, ভার্ব থেকে এটাকে করেছে তোমার জিরান্ড, হ্যাঁ, এটা হচ্ছে তোমার পার্টিসিপল করা হয়েছে। পার্টিসিপল মানে কি না, যখন কোনো ভার্ব আইএনজি যুক্ত ফর্ম, তখন এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ইডি যেটা হয়, অর্থাৎ থার্ড ফর্ম। সেটা যখন কোনো নাউনের আগে বসে নাউন সম্বন্ধে বলছে তখন সেটা পার্টিসিপল। ক্লিয়ার, মনে থাকবে, প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি, এটা যদি গ্রিভড হতো তাহলে পাস্ট পার্টিসিপল হতো। তো পিপল নাউন, আর গ্রিভিং যদিও ভার্ব থেকে এসছে, গ্রিভ করা অর্থাৎ দুঃখ করা, কিন্তু এটা আইএনজি যুক্ত ভার্ব ফর্ম, সেটাকে নাউনকে বোঝানোর জন্য হয়েছে, তাই এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপলের কাজ করছে। পার্টিসিপলের কাজ মানে কি, অ্যাডজেক্টিভের কাজ করা, ঠিক আছে। পিপল না, গ্রিভিং পিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, ভার্ব যেটা কিনা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এটা পার্টিসিপল। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, এটা শুধু একটা মানে ইন্ডিয়াস বিলাভেড লিডার, বিলাভেড শব্দটার মানে হচ্ছে খুব প্রিয়তম, লিডার মানে জানো তোমরা
অর্থাৎ নেতা। আমাদের প্রিয়তম নেতার শুধু একটা ফিউনারেল যাত্রা নয়, অর্থাৎ মানে তার কী বলে অন্তিম যাত্রা নয়, ইট ওয়াজ ইভিন মোর দ্যান দ্য ফিউনারেল প্রসেশন। এই অন্তিম যাত্রার থেকেও আরও অনেক কিছু। আই ওয়াজ অ্যামং পিপল, আমি ছিলাম সেই সব জনতার মধ্যে, ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। এইখান থেকে অনেক কোশ্চেন আসে এইগুলো থেকে, এই লাইনগুলো থেকে। আমি সেই সমস্ত জনতার মধ্যে ছিলাম, ফর হুম যাদের জন্য ওয়াকিং উইথ বাপু, বাপুর সঙ্গে হাঁটাটাই হ্যাড এ স্পেশাল মিনিং, একটা বিশেষ রকমের মানে থেকে যায়। ঠিক আছে, একজন এরকম এত বড় একজন লিডার, সারা জীবনের মতো তিনি চলে গেলেন, হ্যাঁ, তার সঙ্গে একবার হাঁটার যে সৌভাগ্য, সেটাও তার কাছে অনেকটা কিছু। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ, এই শব্দটা দেখো, উই হ্যাড ওয়াকড, পাস্ট পারফেক্ট টেন্স, উই হ্যাড, মেন ভার্ব ওয়াক, তার পাস্ট পার্টিসিপল ওয়াকড, সাবজেক্ট হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স। উই হ্যাড ওয়াকড উইথ বাপু, আমরা বাপুর সঙ্গে হেঁটেছি, আমি বলতে তিনি তার কথা বলেনি, সারা ভারতবর্ষের কথা বলেছে, যে তিনি যে মানে যে স্বাধীনতার জন্য যে আন্দোলনগুলো করেছেন, তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক তার সঙ্গে হেঁটেছে, তার মিছিলে হেঁটেছেন। আমরা বাপুর সঙ্গে হেঁটেছি ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ, এই শব্দটা লক্ষ্য করো, রাফ অ্যান্ড স্মুথ আলাদা আলাদা নয়, এটাকে একসঙ্গে বোঝাচ্ছে। কি ব্যাপারটা কি না, রাফ মানে জানো অমসৃণ এবং স্মুথ মানে মসৃণ, অর্থাৎ এখানে বলতে চাচ্ছে ভালো মন্দ, অর্থাৎ এখানে মন্দটাকে আমি বলছি মন্দ এবং ভালো। তো অর্থাৎ আমরা গান্ধীজির সঙ্গে হেঁটেছি ভারতবর্ষের রিসেন্ট হিস্ট্রি, রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি, অর্থাৎ তৎকালীন ইতিহাস, এখন সেটা আমাদের কাছে প্রায় 70 বছরের ইতিহাসের বেশি, কিন্তু তৎকালীন তিনি মানে সেই ইতিহাসে ভালো মন্দ, ভারতের অনেক ভালো মন্দ সময় এসছে, সেই সময়ে আমরা তার সঙ্গে হেঁটেছি। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. We could not now accept মানে গ্রহণ করা, we cannot accept the fact. What is the fact? আমরা সেটাকে গ্রহণ করতে পারছি না, আমরা এটা মেনে নিতে পারছি না। ঠিক আছে, কিটা মেনে নিতে পারছি না? দ্য ফ্যাক্ট, এই ঘটনাটা, দ্যাট দ্য ম্যান, সেই মানুষটি, হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, যিনি আমাদের অনেক কঠিন সময়, অনেক কঠিন পথে আমাদের দিকে তিনি লিড করেছেন। মানে কি লিড করা, যে লিডার শব্দ থেকে এসছে, এর ভার্ব হচ্ছে লিড, LEAD, লিড, যিনি লিড করেন তাকেই বলা হয় লিডার। তার পাস্ট টেন্স হচ্ছে লেড, পাস্ট পার্টিসিপল লেড। হু হ্যাড লেড, পাস্ট পারফেক্ট টেন্স, বুঝতেই পারছো এটা একটা ক্লজ, হু সাবঅর্ডিনেট ক্লজ। হু হ্যাড লেড আস, যিনি আমাদের দিকে নেতৃত্ব দিয়ে নিয়ে গেছেন, ওভার মেনি ডিফিকাল্ট পাথস, অনেক খারাপ কঠিন পরিস্থিতিতে, পাথ মানে পথ, এখানে পথ বলতে কঠিন পরিস্থিতিতে আমাদের যিনি নেতৃত্ব দিয়ে নিয়ে গেছেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক এগেন, তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না, উইথ আস এগেন, তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। তাহলে এটা কি বলছি? উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা এটা মেনে নিতে পারছি না যে যেই মানুষটা আমাদের বিভিন্ন কঠিন সময় আমাদের দিকে নেতৃত্ব দিয়ে নিয়ে গেছেন, তিনি হি ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক, নেভার মানে নেভার, বুঝতেই পারছো, হি ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস, এই গোয়িং টু অর্থাৎ তিনি আর কখনো আমাদের সঙ্গে হাঁটতে যাচ্ছেন না, বিকজ হি ইজ ডেড নাও। বাপুজ স্লাইট ফিগার, স্লাইট শব্দটার মানে হচ্ছে স্লিম, স্লিম মানে জানো রোগা, বাপু তোমরা ছবি নিশ্চয়ই জানো, ছবি দেখেওছো, তিনি চিরদিনই একটা লিকে বললেই হয়, রোগা, ঠিক আছে। স্লিম, স্লিম ফিগার, বাপুর সেই মানে লিকে শরীর, হ্যাড ওয়াকড, সেই শরীর মানে হেঁটে যেত, মানে অর্থাৎ বাপুজি হেঁটে যেতেন, স্টাফ ইন হ্যান্ড, তার হাতে একটা স্টাফ, STAFF, স্টাফ মানে লাঠি, আর STUFF স্টাফ মানে কোনো অফিসের কর্মচারী বা যে কোনো মানে কর্মচারী বোঝায়। স্টাফ, STAFF, স্টাফ, লাঠি, ইন হ্যান্ড, হাতে একটা লাঠি থাকতো সবসময়, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, তিনি ভারতবর্ষের বিশাল অংশ জুড়ে হেঁটেছেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। ওকে, হাঁটার সঙ্গে ছোটা বা গাড়ি নিয়ে দ্রুত গাড়ি নিয়ে যাওয়ার একটা পার্থক্যটা কোথায়? না, হাঁটা মানে হচ্ছে ধীরে ধীরে এগিয়ে চলা, স্লো প্রোগ্রেস। এর যেমন একটা বেনিফিট, এর যেমন আছে যে আমি অনেক দেরি হয়, বাট এর অনেক বেনিফিটও আছে। বেনিফিট মানে জানো, উপকারিতা।
It is to think with clarity and closely look at all that is around you, from small insect to the horizon in the distance. তো হোয়াট আর দ্য বেনিফিটস অফ ওয়াকিং? না, এইখানে দেখো শুধু শরীর মানে এটা নয় যে শরীর ভালো থাকে এটাই ব্যাপারটা নয়, এর সঙ্গে আরেকটা ব্যাপার আছে, সেটা ভালো করে এখানেই কোশ্চেন হয় হতে পারে। না, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি। ক্ল্যারিটি শব্দটার মানেটা কি? ক্ল্যারিটি মানে দ্য কেপেবিলিটি টু থিঙ্ক ক্লিয়ারলি। আমাদের প্রত্যেকেরই একটা কেপেবিলিটি থাকে, আমার কেপেবিলিটি মানে এবিলিটি থাকে, অর্থাৎ সক্ষমতা থাকে। কারোর মধ্যে কি হয়, পরিষ্কারভাবে চিন্তা করার ক্ষমতাটা থাকে না, আবার কেউ কোনো একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিলে সে একদম সুন্দরভাবে পরিষ্কারভাবে চিন্তাটা করতে পারবে। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি। ক্ল্যারিটি মানে যেটা বললাম, দ্যাট ইজ দ্য পাওয়ার অর ক্যাপাবিলিটি টু থিঙ্ক ক্লিয়ারলি, পরিষ্কারভাবে যে চিন্তা করতে পারে। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি। এছাড়াও আরেকটা কি না, ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ। তুমি হাঁটছো মানে কি, তুমি আশেপাশে সমস্ত কিছু লক্ষ্য করতে পারবে। তুমি গাড়িতে চলে যাচ্ছ, তখন শুধু দেখবে যে চারপাশের দৃশ্যগুলো কী হয়, রিসিডিং করছে, তোমার চারপাশ থেকে বেরিয়ে চলে যাচ্ছে। বাট হোয়েন ইউ ওয়াক, you can concentrate on the atmosphere or the যেটাকে আমরা বলি পরিবেশ, ঠিক আছে, আশেপাশের যে পরিবেশ, ঠিক আছে, সেইটার উপর তুমি মনোনিবেশ করতেও পারবে। অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ। তোমার আশেপাশে যা কিছু আছে তার দিকে দেখতে পাবে। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স। তুমি একটা ছোটো সেই ক্ষুদ্র মাছি বা ক্ষুদ্র একটা মৌমাছি পর্যন্ত। ইনসেক্ট মানে কি? ইনসেক্ট মানে জানো, কোনো একটা ক্ষুদ্র প্রাণী, অর্থাৎ যেটা আমরা বলি পতঙ্গ। টু দ্য হরাইজন, হরাইজন মানে কি? দিগন্ত রেখা। অর্থাৎ তুমি যখন হাঁটছো, তুমি আশেপাশে সব কিছু লক্ষ্য করতে পারছো, সেই একটা পতঙ্গ থেকে সেই দূরে যে হরাইজন, হরাইজন মানে কি? দিগন্ত রেখা। দিগন্ত রেখাকে আমরা কি বলি না, একটা ইমাজিনারি লাইন। ইমাজিনারি লাইন বলতে এটা কাল্পনিক একটা রেখা আমরা ভেবে নিই, দ্যাট অ্যাকচুয়ালি হোয়ার উই থিঙ্ক দ্যাট দ্য স্কাই অ্যাকচুয়ালি টাচেস ডাউন দ্য ল্যান্ড। ঠিক আছে, যেখানে মনে হচ্ছে যেন সেই আকাশটা টাচ ডাউন করছে কোথায়? ল্যান্ডে, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না, এটা পৃথিবী গোল, তাই এটা হয়েছে। সো সেই হরাইজন পর্যন্ত সেই ইমাজিনারি লাইনটা, সেটাকেও আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। ইফ ইউ ওয়াক, মোর ওভার, টু ওয়াক ওয়াজ অফন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। অ্যাভারেজ ইন্ডিয়ান বলতে তখনকার দিনে মানুষের তোমার বড় বড় মোটর কার বা বড় বড় কী বলা যায়, তখনকার দিনে এইগুলো তো লাক্সারিগুলো কার ছিল, খুব সামান্য, মানে খুব সামান্য পরিমাণ ভারতীয়র হাতে ছিল গাড়ি। তো বেশিরভাগের কী ছিল, তখন এতটা ট্রান্সপোর্টিং সিস্টেমটা এতটা ভালো ছিল না। ট্রেন ছিল, কিন্তু অতটা তাও সব জায়গায় ছিল না। তো বেশিরভাগ যারা অ্যাভারেজ ইন্ডিয়ান, যারা মানে ভারতীয়, মূলত তাদের একটাই উপায় ছিল, কিছু কিছু মানুষ পালকি ফালকি করে যেতেন, পালাঙ্কিন যাকে আমরা বলি, বাট বেশিরভাগ মানুষের কাছে একমাত্র ওয়ে, দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান কি না, টু ওয়াক। টু ওয়াক ওয়াজ অফন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। ভালো করে দেখো এখানে কি সুন্দর করা হয়েছে, এটাকে সাবজেক্ট করে দেওয়া হয়েছে, কিটা? ইনফিনিটিভ। কিটা ওয়াজ দ্য অনলি ওয়ে না, টু ওয়াক। ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। হাঁটার জন্য কি দরকার? রিকোয়ার, হোয়াট ডু ইউ নিড টু ওয়াক? ইট ডাজ নট, উই ডোন্ট নিড এনি ভেহিকল। ভেহিকল মিন্স গাড়ি, সেটা ট্যাক্সি হতে পারে বা অন্য কোনো লার্জ ভেহিকল হতে পারে। ভেহিকল মানে গাড়ি, ওকে। ইট রিকোয়ার্ড নো ভেহিকল, এর জন্য কোনো ভেহিকল, গাড়ির দরকার হয় না। এক্সেপ্ট হিজ ওন বডি, হোয়াট ডু ইউ নিড টু ওয়াক? ইয়োর ওন বডি। সো এই হাঁটা, ভারতীয়দের কাছে একটাই উপায় ছিল হাঁটা। আগেকার দিনে, বহুদিন আগে, এরকমভাবেই তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো। তোমরা শুনেছো যে আমাদের বিদ্যাসাগর কীভাবে কলকাতা পৌঁছেছিলেন হেঁটে হেঁটে, 2-3 দিন হেঁটে হেঁটে। তো ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি, তার নিজের শরীর ছাড়া অন্য কিছু লাগে না। অ্যান্ড কস্ট হিম নাথিং, এর জন্য কোনো কিছু খরচও করতে হয় না। ডাজ নট কস্ট হিম এনিথিং বাট হিজ এনার্জি। বাট এক্সেপ্ট, বাট মানে এখানে এক্সেপ্ট মানে হিজ এনার্জি, তার শক্তি ছাড়া অন্য কিছু খরচ করতে হয় না। ইউ ডু নট নিড পেট্রোল অর ডিজেল অর গ্যাস, ঠিক আছে, টু ওয়াক। দ্য অনলি থিং ইউ নিড ইজ ইউর বডি অ্যান্ড ইউর এনার্জি টু ওয়াক। তার শক্তি ছাড়া অন্য কিছু খরচ হচ্ছে না। গান্ধীজি টুক দিস নেসেসিটি,
গান্ধীজি এই প্রয়োজনীয়তাটাকে, নেসেসিটিটা, এটা প্রয়োজনীয়তা, আমাদের শরীরের একটা প্রয়োজনীয় পার্ট, আমাদের হাঁটাটাও একটা প্রয়োজনীয়তা, এই নেসেসিটিটাকে তিনি গ্রহণ করেছিলেন। অ্যান্ড হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস। তিনি যা কিছু সাধারণ, কমন প্লেস মানে কি, একদম সাধারণ যে খুঁটিনাটি জিনিস, তিনি বিশাল কিছু আন্দোলনের জন্য তিনি বিশাল কোনো করেননি, তিনি শুধু হাঁটছেন এবং তার পিছু পিছু লক্ষ লক্ষ জনতা হেঁটেছিলেন। তো সামান্য জিনিস, সামান্য, এইটা কমন প্লেস, একদম সাধারণ ব্যাপার, সেই কমন প্লেসটাকে তিনি নিয়েছিলেন অ্যান্ড ট্রান্সফর্মড ইট, এবং সেটাকে ট্রান্সফর্ম করেছিলেন। ট্রান্সফর্ম মানে পরিবর্তন, একদম টোটালি চেঞ্জ করেছিলেন ইনটু এ জয়ফুল এফোর্ট, একটা আনন্দদায়ক প্রচেষ্টাতে পরিবর্তন করে দিয়েছিল। অর্থাৎ যেটা এত মানে হাঁটাটা সামান্য জিনিস, সেই হাঁটাটাকে তিনি একটা জয়ফুল এফোর্ট, অর্থাৎ যেখানে সেটা আনন্দ লুকিয়ে থাকবে, যে যে যার জন্য কোনো কষ্ট নয়, দুঃখ নয়, আনন্দের হাঁটা, সেই আনন্দের হাঁটায় পরিবর্তন করে রেখে দিয়েছিলেন তার স্বাধীনতা আন্দোলন। এই দেখো, কমন প্লেস মানে অর্ডিনারি, সাধারণ জিনিস। ওকে, তাহলে লেসন 2 আমরা দেখলাম। এখান থেকে তোমাদের মোটামুটি যতটুকু আলোচনা করা সেটা করে দিলাম। এরপরে চলে এসো আমরা তাহলে কম্প্রিহেনশন এক্সারসাইজে চলে যাই। কম্প্রিহেনশন এক্সারসাইজ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। অল্টারনেটিভ তোমরা মানে জানো যে 4টে বা 3টে অপশান থাকবে, তার মধ্যে থেকে ইউ হ্যাভ টু চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। গান্ধীজি's funeral was to take place on the day of his death, 2 days after his death, 1 day after his death, a week after his death. একদম ক্লিয়ার, 1 day after his death। যদি তাও তোমাদের কনফিডেন্স না থাকে, আরেকবার তোমরা সঙ্গে সঙ্গে দেখে নেবে। এইটা একদম সবসময় মাথায় রাখবে যে যদি সামান্যতমও তোমাদের একটু মানে কনফিউশন থাকে, সো অলওয়েজ লুক অ্যাট দ্য টেক্সট। গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, অর্থাৎ মৃত্যুর পরের দিন, ঠিক আছে, 1 day after his death। পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুজ কি ডটার, আমরা জানি। এখানে চলো যদি তাও আবার দেখে নাও, কোনো অসুবিধা নেই। পদ্মশ্রী মিসেস নাইডুজ ডটার। ওকে, হোয়াইল ওয়াকিং বাপুজি ইউজড টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ অর অ্যান, অর্থাৎ যে অপশানটা হবে, আমব্রেল্লা ক্যারি করতেন, না ফ্ল্যাগ ক্যারি করতেন, না স্টাফ ক্যারি করতেন, না কেন, লেখাই আছে স্টাফ ইন হ্যান্ড, হয়ে গেল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার জনতা কাঁদছিল, ট্রাইং টু মনে আছে টাচ বাপুজ ফিট, তবুও দেখে নাও, কোনো অসুবিধা নেই, দেখে নিতে কোনো দোষ নেই। Thousands silently watched Bapu lay on the open truck covered with thousands of people wept, trying to touch Bapu's feet. Next information চলে আসি। The author was among people for whom walking, অথর ছিল সেই রকম লোক যার জন্য ওয়াকিং মানে হাঁটাটা, the author was among people for whom walking had a special meaning ছিল তো। For whom walking with Bapu had a special meaning, দেওয়াই আছে দেখো, for whom walking with Bapu had a special meaning। চলে এসো তারপরে, to walk is to make slow progress, to walk is to make slow progress, এই যে লাইনটা দেওয়াই আছে, to walk is to make slow progress, ক্লিয়ার। এবার স্টেটমেন্ট অ্যান্ড রিজন, তোমাদের স্টেটমেন্ট দেওয়া আছে 3টে স্টেটমেন্ট। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, দ্য রিজন লিখতে হবে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, তার কারণটা কী ছিল? ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, চলে এসো। সরি, এখানেই আছে। It was impossible to move because of the thick crowd, তাহলে impossible to move because of, it was impossible to move because of the presence of thick crowd. Padmashri declared that they would walk with Gandhiji in the funeral procession, কারণ কি পদ্মশ্রী কেন ডিক্লেয়ার করেছিল যে তারা গান্ধীজির বা বাপুর সঙ্গে হাঁটবেন? Why? Because it would be the last time that they would be
they would be walking with bapu, because it was the last time, তুমি যখন লিখবে এটাকে তোমরা অবশ্যই টেন্সে চেঞ্জ করে লিখতে হবে। ইট ওয়াজ দ্য লাস্ট টাইম, ইট ইজ আছে কারণ এটা ডাইরেক্ট ন্যারেশন, তোমাদেরকে ইনডাইরেক্ট ন্যারেশন লিখতে হবে। ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দ্যাট উই মিনস দে, দের পর শ্যাল হয় না উইল হয়, তার পাশে করলে উড বি, বিকজ ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু। ক্লিয়ার? এইগুলো একটু খেয়াল রাখবে, এখানে তুমি যা আছে সেটাই লিখে দেবে তা নয়, চেঞ্জ করতে হবে তোমাদের দিকে। টু ওয়াক ওয়াজ অফন দ্য অনলি ওয়ে ওপেন টু অ্যান অ্যাভারেজ ইন্ডিয়ান, হাঁটাটা বেশিরভাগ সময় অ্যাভারেজ ইন্ডিয়ানদের পক্ষে এটা মানে অনলি ওয়ে, একমাত্র রাস্তা। কেন না, ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। ক্লিয়ার? কারণ এটা হচ্ছে মানে এর জন্য কোনো মানে গাড়ির দরকার নেই, তখনকার মানুষের তো গাড়ি তো প্রশ্নই নেই, এমনকি যাতায়াতে ন্যূনতম খরচ দেওয়ার মতো ছিল না, অবস্থা ছিল না। তো ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি, এক্সেপ্ট মানে ছাড়াও, তার শরীর ছাড়া, এবং কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, বাট মানে এক্সেপ্ট, এখানেও এক্সেপ্ট, অর্থাৎ তার শরীর ছাড়া, তার শক্তি ছাড়া আর কিছু তার লাগবে না। এই জন্যই বেশিরভাগ লোকেদের কাছে একমাত্র পথ ছিল হাঁটা। ঠিক আছে, তাহলে নেক্সট ডেতে আবার দেখা হবে এরকম শীতকালের মর্নিং। তোমাদের পরীক্ষা তো কবে হবে এখনও তো বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তার আগে তোমরা এখান থেকে আমি আবার আরও অনেকগুলো মানে প্রায় এখান থেকে যতগুলো কোশ্চেন হতে পারে সেরকম করে আমি পরে আবার ভিডিও করব, সেই কোশ্চেনগুলো আমরা সমাধান করবো এক একটা পিস থেকে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত থাক।